আজ আমরা আলোচনা করব ক্লাস 7-এর ফার্স্ট চ্যাপ্টার পৃথিবীর পরিক্রমণ। এটা সাধারণত আমি শুধু শর্ট কোশ্চেনগুলোই আলোচনা করব। এখানে হচ্ছে বেশি মূলত এটা মানে এই ভিডিওটা করছি ভূগোল মঞ্চ পরীক্ষা যে হয় সেই পরীক্ষার দিকে লক্ষ্য রেখে। আমি শুধু শর্ট কোশ্চেন এখান থেকে কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে সেইগুলো আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে দেখো যে পৃথিবীর মানে উপরে যা কিছু বস্তু থাকে তা সবকিছুকেই পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানে। এই জন্য বলছে যে পৃথিবী থেকে আমরা ছিটকে যাই না, পৃথিবীর ওপরেই থাকি। তাহলে কোন আকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর উপর বা পৃথিবীতে থাকা সমস্ত বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানে, সেই আকর্ষণ বল হলো মহাকর্ষ বল। পৃথিবী একটি কি ভারী গোলকের মতো দেখতে, মানে দেখতে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় ভারী গোলকের মতো, কিন্তু প্রকৃতপক্ষে একদম সম্পূর্ণ গোল আকৃতি পৃথিবীর নয়। যেখানে মহাকর্ষ কাকে বলে ওটাই আবার লেখা আছে যে সমস্ত বস্তুই, যে পৃথিবী শুধুমাত্র মানে তার উপরে থাকা সমস্ত বস্তুকে নিজে কেন্দ্রের দিকে টানে এমন নয়, পৃথিবীর ওপরে থাকা সমস্ত বস্তুই পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলই হচ্ছে মহাকর্ষ। তবে যেমন আমরা দড়ি টানাটানি খেলাতে দেখি না যে একদল আরেক দলকে নিজের দিকে টানার চেষ্টা করছে, এক্ষেত্রেও কি হয় যে সমস্ত বস্তুই তো পরস্পরকে আকর্ষণ করছে। তাহলে কোন বস্তুটা কে কার দিকে যাবে এটা নির্ভর করে যার ভর বেশি আর যে যত কাছে থাকে তার আকর্ষণ বলটা তত বেশি কাজ করে। তাই যে বস্তুর ভর বেশি এবং যে নিকট বা কাছে থেকে আকর্ষণ করে তার আকর্ষণ বল বা মহাকর্ষ বলটা বেশি হয়। সূর্য সব থেকে হচ্ছে কাছের তারা বা নক্ষত্র। মানে পৃথিবীর সব থেকে কাছের তারা বা নক্ষত্র হলো সূর্য, এবং সূর্যের আয়তন পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এই জায়গাটা আমরা মনে রাখবো, সূর্য হচ্ছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, আমাদের যে ছায়াপথ আছে সূর্য এবং সৌরজগতের, যে মানে সূর্য সহ সৌরজগতের বিভিন্ন গ্রহ উপগ্রহ যে ছায়াপথকে কেন্দ্র করে মানে ঘুরে বেড়াচ্ছে, সেই ছায়াপথটার নাম কি? আকাশগঙ্গা বা মিল্কি ওয়েটার নাম হচ্ছে আকাশগঙ্গা। আমরা জানি, আমরা আগেও পড়েছি পৃথিবীর দুটি গতি, আহ্নিক গতি বা আবর্তন গতি, বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। নিজ অক্ষের চারিদিকে যখন পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে এবং সময় লাগে 24 ঘন্টা, সেই গতিটাকে আমরা কি বলি? আবর্তন গতি। হ্যাঁ, আর এই যে নিজ অক্ষের চারিদিকে, নিজ অক্ষ যেটাকে মানে আমাদের মেরুদণ্ডের সঙ্গে কল্পনা করি আমরা, সেই অক্ষটাকে কি বলা হয়? পৃথিবীর অক্ষ। যে অক্ষটা কোথা থেকে পাবো আমরা? পৃথিবীর এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এই দুটো মেরু যোগ করলে যে একটা কাল্পনিক সরল রেখা আমরা পাই, তাকেই কি বলা হয়? পৃথিবীর অক্ষ। এই যে এই দুটো প্রান্ত, এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এই দুটো প্রান্ত যোগ করেই আমরা পৃথিবীর অক্ষ পেয়ে থাকি, এবং এই প্রান্ত দুটোকে কি বলা হয়? মেরু। এই উত্তর মেরু আর দক্ষিণ মেরু। উত্তর মেরুর অপর নাম সুমেরু আর দক্ষিণ মেরুর অপর নাম হচ্ছে কুমেরু। আচ্ছা, আরেকটা হচ্ছে কি না, এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সম দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে বেষ্টন করে আছে, তাকে আমরা কি বলি? বিষুব রেখা বা নিরক্ষ রেখা। এবং যেহেতু এটা বৃত্তের পৃথিবীকে আমরা গোলভাবে কল্পনা করলে এটি বৃত্তের আকারে পৃথিবীকে বেষ্টন করে আছে, তাই এই নিরক্ষ রেখাকে নিরক্ষ বৃত্তও বলা হয়। আমাদের দেশ তাহলে এই যে নিরক্ষ রেখা, এই পৃথিবীর মাঝ বরাবর মানে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ থেকে, বা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সম দূরত্বে অবস্থিত যে কাল্পনিক রেখা পৃথিবীকে পশ্চিম থেকে পূর্বে বেষ্টন করে আছে, তাকে আমরা নিরক্ষ রেখা বলি। এই নিরক্ষ রেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ এই দুটো গোলার্ধে ভাগ করে। আর এই পৃথিবীর মানে একদম উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ পর্যন্ত এরকম সোজাসুজি যে রেখা, যেটি দ্রাঘিমা রেখা, তাকে আমরা কি বলি? মূল মধ্য রেখা। মূল মধ্য রেখা পৃথিবীকে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ এই দুটো ভাগে ভাগ করে। তাহলে নিরক্ষ রেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করে, আর মূল মধ্য রেখা পৃথিবীকে
হচ্ছে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধে ভাগ করে। আমাদের যে দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষ হচ্ছে ওই এইরকম মানে উত্তর যদি আমরা উত্তর গোলার্ধ ধরে নিই তাহলে ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থিত। আবার যখন পূর্ব এবং পশ্চিম দুটো ভাগে ভাগ করব তখন ভারত কিন্তু পূর্ব গোলার্ধে অবস্থিত। ভারতের অবস্থান ঠিক এরকম কোণ বরাবর, তাই জন্য এই গোলার্ধটার নাম হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধ। ভারতবর্ষ হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। পৃথিবী যে একটি নির্দিষ্ট মানে কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ করে চলেছে বা আবর্তন করছে, সেই যে পথে আবর্তন করছে সেই পথটাকে আমরা কি বলি? কক্ষপথ। এই কক্ষপথের আকৃতিটা কিরকম? উপবৃত্তাকার। হ্যাঁ, মানে গোল নয়, ডিমের মতো উপবৃত্তাকার, যার কি দুটো মানে ফোকাস বা কেন্দ্র থাকে উপবৃত্তের। তাহলে পৃথিবী নিজ অক্ষের উপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীতে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে ঘোরে। এই গতিটাকে আমরা কি বলি? পৃথিবীর পরিক্রমণ গতি। যখন নিজ অক্ষের উপর আবর্তন করে পশ্চিম থেকে পূর্ব দিকে তখন আমরা বলি, সেই গতিকে বলি আবর্তন গতি। যা তার একটা আবর্তন নিজ অক্ষের চারিদিকে একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা বা 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। অ্যাকচুয়াল টাইমটা হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আর এই নিজ অক্ষের উপর আবর্তন করতে করতে পৃথিবী কি করে না, সূর্যকে এক পাক ঘুরে আসতে সময় লাগে 1 বছর। মানে আপাতত আমাদের হিসেবের সুবিধার জন্য এটাকে আমরা 1 বছর বলি। প্রকৃতপক্ষে সময় হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি। আর এই বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে কত কিলোমিটার? সেকেন্ডে হচ্ছে 30 কিলোমিটার। যদিও প্রকৃত 30 নয়, 29 পয়েন্ট সামথিং হয় পয়েন্টে, কিন্তু তোমাদের এটা পুরোপুরি 30, প্রায় 30 কিমি ধরা হয়েছে। এটা 2023-এ পড়েছিল যে বার্ষিক গতি বা পরিক্রমণের গতির বেগ সেকেন্ডে কত। এটা হচ্ছে 30 কিমি, প্রতি সেকেন্ডে 30 কিমি। এবং একটা মানে একবার সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর অ্যাকচুয়াল টাইম লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আমরা আমাদের হিসেবে সুবিধার জন্য এটাকে আমরা 365 দিন ধরে নিই। আচ্ছা, এখানে বলছে দেখো যে পৃথিবী, আমরা আগের পেজে পড়লাম যে পৃথিবীর উপর থাকা সমস্ত বস্তুকেই পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানে। কিন্তু বলেছে যে যদি তাহলে যতটা এলাকা বা যতটা বাউন্ডারি জুড়ে পৃথিবীর আকর্ষণ বা মহাকর্ষ শক্তিটা কাজ করে, যদি কোনো বস্তুকে আমরা খুব মানে জোরে ছুঁড়ে ওই আকর্ষণ বা অভিকর্ষ বলের বাইরে পাঠিয়ে দিতে পারি, তাহলে কি হবে না, সেটা আর নিচের দিকে বা পৃথিবীর দিকে আর ফিরে আসবে না। হ্যাঁ, তার গতিবেগটা কত না, কোনো বস্তুকে যদি আমরা সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুটতে পারি তাহলে সে আর নিচের দিকে নামে না বা নিচে এসে পড়ে না। এই গতিবেগটাকে কি বলা হয়? মুক্তিবেগ। যদি বলে মুক্তিবেগের মান কত না, সেকেন্ডে 11.2 কিমি। এই রকেটের মাধ্যমে যে আমরা যে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট গুলো পাঠাই, সেগুলো কি হয় না, এই মুক্তিবেগে বা মানে সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে পাঠানো হয়। এখানে দেখো আমরা যে এই যে কক্ষপথটা পড়েছিলাম, এই যে কক্ষপথটা এখানে দেওয়া আছে, এই কক্ষপথের আকৃতি দেখতে পাচ্ছি আমরা, এটা গোল নয়। এই কক্ষপথের আকৃতিটাকে আমরা কি বলি? উপবৃত্তাকার কক্ষপথ। আমাদের পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্ত। হ্যাঁ, আচ্ছা, আগে আমরা পড়েছি যে সূর্য হচ্ছে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। আর এই সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব কত না, প্রায় 15 কোটি কিলোমিটার। প্রায় 15 কোটি কিলোমিটার এত দূরে অবস্থিত। তো পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথটাকে আমরা কি বলি? কক্ষপথ। এই কক্ষপথের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার। এই কক্ষপথ মহাকাশের যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটাকে আমরা কি বলি? কক্ষতল। এই যে কক্ষপথ যে কাল্পনিক সমতলে অবস্থিত সেই তলটাকে আমরা বলি কক্ষতল। আচ্ছা, এখানে বলছি যে জানলে ক্ষতি কি বলে যে কিছু মজার মজার ঘটনা তোমাদের বক্সের মধ্যে দেওয়া থাকে, যে বিজ্ঞানী কোপার্নিকাসের সময় থেকেই জানা যায় যে বিভিন্ন গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘুরছে। এই যে মানে আগে একসময় প্রথম খুব বিতর্ক দেখা দিয়েছিল যে একদল হচ্ছে বিজ্ঞানীরা বলছে, একদল বিজ্ঞানী ভৌগোলিক তারা বলছেন যে পৃথিবী স্থির, সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। আবার একদল বলছেন যে না, সূর্য স্থির, পৃথিবী
হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তাই এদের মধ্যে কোপার্নিকাসের সময় থেকেই বলছে, জানা গেছে যে বিভিন্ন গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘোরে। এই হিসেবে বিজ্ঞানী কেপলার গ্রহদের গতি সংক্রান্ত 3টি সূত্র প্রয়োগ করে মানে 3টি সূত্র তিনি লিখেছিলেন। তার মধ্যে প্রথম সূত্রে বলা হয়েছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। আমরা জানি যে বৃত্তের একটি কেন্দ্র থাকে, কিন্তু যখন কোনো মানে কোনো কিছুর আকৃতি এবং উপবৃত্তের হয় তখন কি হয় না, দুটো ফোকাসের সৃষ্টি হয়। আর যেহেতু পৃথিবীর কক্ষপথটা উপবৃত্তাকার, তাই দুটো ফোকাস আছে। এর মধ্যে কেপলার বলেছেন যে ওই দুটো ফোকাসের মধ্যে যে কোনো একটা ফোকাস বা কেন্দ্রে হচ্ছে সূর্য অবস্থান করে। আচ্ছা, এই যে উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে সূর্য অবস্থান করে। পৃথিবী সূর্য প্রদক্ষিণের সময় তাই কি হয় না, সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সবসময় সমান থাকে না। কেন থাকে না? কারণ পৃথিবীর কক্ষপথটা হচ্ছে উপবৃত্তাকার এবং ওই একটি উপবৃত্তে দুটো ফোকাস থাকে। সূর্য এই দুটো ফোকাসের মধ্যে যে কোনো একটাতে অবস্থান করে। তাই কি হয় না, পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সবসময় সমান থাকে না, কখনো বেশি হয় কখনো কম হয়। এবার এখানে আমাদের দুটো ডেট, দুটো দূরত্ব, আর কখন কবে বেশি হয় কবে কম হয়। যেমন দেখো 2023-এ তোমার পড়েছে যে কোন তারিখে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয়। তাহলে এখানে কি 4 জুলাই, জুলাই মাসের 4 তারিখে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয়। দূরত্বটা কত? 15,20,20,00,000 কিলোমিটার। আর সূর্য এবং পৃথিবীর মধ্যে এই যে সব থেকে বেশি দূরত্বে অবস্থান, এই অবস্থানটাকে আমরা বলি পৃথিবীর অপসূর অবস্থান বা অ্যাপিহেলিয়ান। আবার কি হয় না, 6 মাস পরে আবার আস্তে আস্তে কমতে 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 3রা জানুয়ারি, জানুয়ারি মাসের 3 তারিখ পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে কম হয় এবং দূরত্বটা হয় 14,70,00,000 কিমি। এই অবস্থানকে আমরা বলি অনুসূর অবস্থান। তাহলে যখন পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব যে তারিখে সব থেকে বেশি হয় সেই অবস্থানকে আমরা বলি অপসূর অবস্থান। যে তারিখে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে কম হয় সেই অবস্থানটাকে আমরা বলি অনুসূর অবস্থান। এবং যখন বেশি হয় সেই দূরত্ব থাকে 15,20,00,000 কিলোমিটার। আর যেদিন সব থেকে কম হয় সেই দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার। তাহলে এখানে দুটো ডেট, দুটো দূরত্ব, আর কোন ডেটে বেশি হয় কোন ডেটে কম হয় এটা মনে রাখবো। সময় মাপার বলছে 3টি প্রাকৃতিক উপায় আছে। কি কি না, এই যে পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে একবার আবর্তন করতে কত সময় নেয়? 24 ঘন্টা। তাহলে সেই 24 ঘন্টাকে আমরা কি বলি? একটি দিন। হ্যাঁ, দিন দিন এবং রাত 24 ঘন্টা একবার করে দিন এবং রাতের পর্যায়ক্রম। তাহলে আমরা একটা সময়ের হিসাব একদিন, একদিন 2 দিন এরকম করে একটা সময়ের হিসেব করি। তাহলে এইটা একটা সময় হিসেব করার একটা পদ্ধতি, যে 24 ঘন্টা একবার করে দিন এবং রাতের পর্যায়ক্রম হয়। দ্বিতীয় উপায় হচ্ছে পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে পরিক্রমণ করছে, তেমনি পৃথিবীর একমাত্র একটি প্রাকৃতিক উপগ্রহ যা হলো চাঁদ। চাঁদ কি করে? পৃথিবীকে কেন্দ্র করে তার চারপাশে পরিক্রমণ করে। সেটা সময় লাগে কত? 27.1 দিন। আর এই সময়কে আমরা কি বলি? চান্দ্র মাস। বর্তমানে যে বেশিরভাগ মাস হয়তো 30 দিন, কোনো মাস 31 দিন, আবার কোনো মাস 28 দিনেও হয়। তাহলে এক হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা, এটাকে আমরা একদিন হিসেবে গণনা করি। আর কি না, চাঁদের পৃথিবীকে একবার পরিক্রমণ করতে সময় নেয় 27.1 দিন, একে বলা হয় চান্দ্র মাস। এটাও একটা সময় গণনা করার উপায়। তৃতীয় হচ্ছে পৃথিবীর সূর্য পরিক্রমণ করতে সময় নেয় 365 দিন, যেটাকে আমরা 1 বছর বা সৌর বছর হিসেবে ধরি। তাহলে সেটাও এই 3টি উপায়ে সময় গণনা করা হয়। এখানে বলা ছিল যে যে একটা লাঠি যদি তুমি রোদের মধ্যে রেখে দাও তাহলে ছায়াটা সব থেকে ছোট হবে কখন? না, সব থেকে ছোট হবে দুপুরে, যখন মাথার উপরে একদম সূর্য থাকবে তখন সেই দুপুরবেলা সব থেকে ছোট হবে। আর সব থেকে লম্বা হবে একদম হয় সকালে না হলে বিকেলে। আচ্ছা, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কতবার নিজ অক্ষের উপর আবর্তন করতে হবে? তাহলে আমরা যেহেতু আমাদের সাধারণ গণনা হিসেবে আমরা ধরে নিই 365 দিনে 1 বছর হয়, আর সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন। তাহলে প্রতিদিন প্রতি
365 দিনে প্রতিদিন একবার করে নিজ অক্ষের উপর আবর্তন করে, তাহলে 365 বার নিজ অক্ষের উপর আবর্তন করবে। কত মিনিটে একদিন হয় বা 24 একদিন বা আচ্ছা, একদিন সমান 24 ঘন্টা। তাহলে এখানে 24 ঘন্টা সমান কত মিনিট? তাহলে 24 ঘন্টা সমান 60 ইন্টু 24। হ্যাঁ, এটা করলে এখানে উত্তরটা বেরোবে, 60 ইন্টু 24 হবে এখানে। এটা 60 ইন্টু 24 করবে। এখানে দেখো একটা প্রশ্ন যে সৌর বছর। সৌর বছর মানে আমরা কি বলছিলাম যে আমরা আমাদের সাধারণ হিসেবে ধরে নিই যে পৃথিবী 365 দিনে 1 বছর, কিন্তু প্রকৃতপক্ষে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এর মধ্যে আমরা আমাদের হিসেবের সুবিধার্থে কি করি, 365 দিনে 1 বছর ধরি, তাহলে অতিরিক্ত যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময়টা রয়ে যাচ্ছে, এই সময়টাকে কি করি হিসেব মিলানোর জন্য প্রতি 4 বছর অন্তর কি হয় না, এই যে 6 ইন্টু 4 সমান 24 ঘন্টা, প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন যোগ করে আমরা ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যাটা আমরা জানি অন্যান্য বছর 28 দিন হয়, কিন্তু প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন যোগ করে 29 দিনে ফেব্রুয়ারি মাস করে আমরা সেই হিসেবটা মানে মিলিয়ে থাকি। আর সেই বছর তাহলে বছরটা 365 দিনে না হয়ে 366 দিনে হয়, আর ওই 366 দিনের বছরগুলোকে কি বলা হয়, অধিবর্ষ বলে। এবার কোন সালটা অধিবর্ষ কোন সালটা অধিবর্ষ নয় সেটা আমরা জানবো কি করে? যেমন দেখো 2004, 2012, 2013 এই ধরনের সালগুলোকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে যদি মানে ভাগশেষ না থাকে, ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে সেগুলোকে আমরা কি বলবো, অধিবর্ষ। আর এই যে বিংশ শতাব্দী, এই যে দেখো 2000, 1900, 2100, হ্যাঁ, যে সংখ্যাগুলো শেষে অন্তত দুটো মানে জিরো থাকতেই হবে, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি করব, 400 দিয়ে ভাগ করব। ভাগ করলে যদি ভাগশেষ না থাকে মানে মিলে যায়, তাহলে তখন কি হবে, সেই বছরগুলোকে আমরা অধিবর্ষ বলবো। তাহলে এমনি বছরগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করব। আর বিংশ শতাব্দীর বছর যে চিনব কি করে, যেগুলোর শেষে মিনিমাম দুটো জিরো থাকতে হবে। 3টে জিরো আছে ঠিক আছে, কিন্তু মিনিমাম দুটো জিরো থাকতে হবে, যে 1900, 2100 এগুলো, এই বা 2000 মিনিমাম 3টে আছে, কিন্তু দুটো জিরো থাকবে যে সংখ্যাগুলো শেষে বা বছরগুলো শেষে, সেগুলোকে আমরা 400 দিয়ে ভাগ করব। যদি ভাগ মিলে যায় তাহলে সেগুলোকে আমরা অধিবর্ষ হিসেবে ধরব। 4 দিয়ে বা 400 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ না থাকে, তখন আমরা সেই ইয়ারগুলোকে অধিবর্ষ বা লিপ ইয়ার হিসেবে ধরব। আচ্ছা, সূর্যই হচ্ছে পৃথিবীতে জীবনের উৎস। সূর্য যদি না থাকে তাহলে কিন্তু কোনো জীবই বাঁচবে না, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সূর্যই হচ্ছে পৃথিবীর জীবনের উৎস। সূর্য থেকে কি হয় না, প্রতি মুহূর্তে হাইড্রোজেন হিলিয়াম রূপান্তরিত হয়ে বিপুল শক্তি তৈরি হয়। তার মধ্যে তার সূর্য থেকে যে পরিমাণ সৌররশ্মি বিকিরিত হয়, তার মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়। আচ্ছা, পৃথিবীর নিজের অক্ষের উপর ঘুরতে ঘুরতে আমরা আগেও পড়েছি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর অক্ষটা কিন্তু একদম এরকম ওপর থেকে নিচ এরকম উলম্ব অক্ষ নয়, পৃথিবী তার কক্ষপথের সাথে পুরোপুরি লম্ব নয়, কিছুটা হেলানো থাকে। এই কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে থাকে, 66.5 ডিগ্রি কোণে। আর এরকম সোজাসুজি আমরা যদি উলম্ব অক্ষের সাথে কল্পনা করি, তাহলে কিন্তু পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি কোণে থাকে। তাহলে কক্ষ তলের সাথে 66.5 ডিগ্রি কোণে অবস্থিত, আর উলম্ব অক্ষের সাথে 23.5 ডিগ্রি কোণে অবস্থিত। এখানে দেখো ঋতু পরিবর্তনটা বোঝানো আছে, তবে আমি এটা অন্য ছবিতে একটা বোঝাবো। এখানে দেখো 21শে জুন সূর্য কি হয় না, কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তাই এই 21শে জুন তারিখটাকে আমরা কি বলি, কর্কট সংক্রান্তি। আর 22শে ডিসেম্বর সূর্য হচ্ছে মকর ক্রান্তি, দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, এই দিনটাকে আমরা কি বলি, মকর সংক্রান্তি। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর সূর্য হচ্ছে নিরক্ষ রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়।
এই 21শে মার্চ তারিখটাকে আমরা কি বলি মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বরকে আমরা বলি জল বিষুব। তাই এখানে 4টে ডেট খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ 4টে ডেট এবং 4টে নাম। 21শে জুন কর্কট সংক্রান্তি, 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি, 21শে মার্চ মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বর জল বিষুব। উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল থাকবে, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল হবে, আবার উত্তর গোলার্ধে যখন শীতকাল হবে, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল হবে। এটা আমি পরের ছবিতে বোঝাবো কি করে হচ্ছে। এখানে দেখো পৃথিবী হচ্ছে সব, আমরা আগে জেনেছি পৃথিবী তার নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে করতে, নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে করতে সূর্যকে পরিক্রমণ করে। তাহলে একটা জানলাম পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ করে। পৃথিবী যে কক্ষপথে আবর্তন বা পৃথিবী যে নির্দিষ্ট কক্ষপথ, সেই কক্ষপথের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার। আর পৃথিবী ঘোরে কোন দিক থেকে কোন দিকে? পৃথিবী হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে। আর এই জন্যই আমরা প্রতিদিন সকালে প্রথম পূর্ব দিকে সূর্যকে উদিত হতে দেখি। এই যে প্রতিদিন সূর্য পূর্ব আকাশে উদিত হয় আর পশ্চিম আকাশে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বা পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, এটাকে কি বলা হয়? সূর্যের দৈনিক আপাতগতি, প্রতিদিনের একটা ঘটনা। পূর্ব আকাশে উদিত হবে, সেখান থেকে আস্তে আস্তে সরতে 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 আবার পশ্চিম আকাশে সরে যাবে। একে আমরা কি বলি? সূর্যের দৈনিক আপাতগতি। তাহলে অনেক কি জানলাম, পৃথিবী কক্ষপথটা উপবৃত্তাকার, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, এবং পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু যোগ করে আমরা যে পৃথিবীর অক্ষ পাই, এই অক্ষটাও কিন্তু একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা থাকে না, এই অক্ষটাও হেলানো অবস্থায় থাকে। পৃথিবীর কক্ষপথে এমনভাবে কাত হয়ে ঘুরে যে বছরের বিভিন্ন সময় বিভিন্ন স্থানে সূর্যরশ্মি কখন লম্বভাবে কোথাও তির্যকভাবে পড়ে। এই যে কর্কট ক্রান্তি রেখা, যার মান কত? 23.12 ডিগ্রি উত্তর বা 23.5 ডিগ্রি উত্তর। কর্কট ক্রান্তি রেখার মানটা মনে রাখবো। যেহেতু কর্কট ক্রান্তি রেখা উত্তর গোলার্ধে অবস্থিত, তাই এর মান 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। মকর ক্রান্তি রেখা দক্ষিণ গোলার্ধে অবস্থিত, তাই এর মান 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। তাহলে কি হয় না, পৃথিবী তার হেলানো অক্ষের জন্য পৃথিবী কক্ষপথে এমনভাবে অবস্থান করে বছরের বিভিন্ন সময়ে, পৃথিবীর বিষুব রেখা বা নিরক্ষরেখা যার মান 0 ডিগ্রি, কর্কট ক্রান্তি রেখা যার মান 23.5 ডিগ্রি উত্তর, মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ রেখাতে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। আপাতভাবে মনে হবে কি না, সূর্য হচ্ছে পৃথিবীর এই নিরক্ষরেখা থেকে একবার উত্তরে কর্কট ক্রান্তি রেখা সরে যাচ্ছে, আবার নিরক্ষরেখায় সরে আসছে, আবার মকর ক্রান্তি রেখায় আসছে, আবার নিরক্ষরেখা, আবার কর্কট ক্রান্তি, আবার নিরক্ষরেখা, আবার মকর ক্রান্তি রেখার মধ্যে আবর্তন করছে। এটিকে বলা হয় সূর্যের আপাত গতি বা রবি মার্গ। রবি মানে সূর্য, মার্গ মানে পথ। সূর্য যে পথে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যেন সূর্য সরে সরে যাচ্ছে, সেটাকে বলা হয় সূর্যের আপাত গতি বা রবি মার্গ। এটা আমি পরের ছবিতে বোঝাচ্ছি। এই যে দেখো, সূর্য যখন ক্রমশ উত্তর দিকে সরে যায় তখন আমরা তাকে বলি উত্তরায়ণ, দক্ষিণ দিকে সরে আসে তখন তাকে বলি দক্ষিণায়ন। এটা আমি বোঝাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এই যে বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন ও রাত্রি। বিষুব কথার অর্থ সমান দিন ও রাত্রি। আর নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুব রেখা, কারণ নিরক্ষরেখা বরাবর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় বলে। 21শে মার্চকে আমরা আগে কি পড়েছিলাম? মহাবিষুব বলা হয়। আর আমরা জানি এই মার্চ মাসে হোলি খেলা হয়, বসন্ত উৎসব হয়, তাই এই দিনটাকে আমরা বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলে থাকি। এখানে এই ছবিটাতে দেখো, 21শে মার্চ এইটা হচ্ছে নিরক্ষরেখা, এটা কর্কট ক্রান্তি রেখা, আর নিচে এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, একে আমরা কি বলি? এই দিনটাকে আমরা বলি মহাবিষুব বা বসন্তকালীন বিষুব। এই যে বসন্তকালীনটা কি করে মনে রাখবো? এটা সাধারণত মার্চ মাসে দেখবে হোলি খেলা বা বসন্ত উৎসব হয়, তাই জন্য এটাকে আমরা মহাবিষুব মানে বসন্ত বিষুবও বলে থাকি। আর কি, এই যে মার্চ আর মহা এর দুটো ম দিয়ে মনে রাখবে, 21শে মার্চ মহাবিষুব। আবার ধীরে 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 উত্তর দিকে সরতে 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 21শে জুন কর্কট ক্রান্তি রেখার ওপর উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়। ফলে কি হয় না, উত্তর গোলার্ধে এই দিন সব থেকে বড় হয়
আর রাত সব থেকে ছোট হয়। আর 21শে জুন উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে উত্তর গোলার্ধে দিন সব থেকে বড়, রাত ছোট হলে দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে ছোট এবং রাত বড় হবে, উল্টো ঘটনা ঘটবে। 23শে সেপ্টেম্বর আবার পুনরায় সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়। তাই এই দিনটাকে আমরা বলি জল বিষুব, বা এই দিনটাকে আমরা শারদ বিষুব বলে থাকি। সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমাদের পুজো চলে আসে শরৎকালে, তাই এই দিনটাকে আমরা শারদ বিষুব বা জল বিষুব বলে থাকি। আর 22শে ডিসেম্বর আবার দক্ষিণ দিকে সরতে সরতে মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে বড় হয়, রাত সব থেকে ছোট হয়। আর উত্তর গোলার্ধে ঠিক এর বিপরীত ঘটনা ঘটে। এই সময় দিন সব থেকে ছোট হয়, রাত সব থেকে বড় হয়। এবার দেখো 22শে ডিসেম্বরের পর থেকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে 22শে ডিসেম্বরের পর থেকে সূর্য আর দক্ষিণ দিকে সরছে না। সূর্য এবার ধীরে 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 উত্তর দিকে সরতে 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 নিরক্ষরেখায় গেল, আবার নিরক্ষরেখা থেকে কর্কট ক্রান্তি রেখা গেল। 21শে জুনের পর থেকে সূর্য কিন্তু আর উত্তরে সরছে না। কর্কট ক্রান্তি রেখাতে যাওয়ার পর 21শে জুনের পর থেকে আবার সূর্য ধীরে 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 দক্ষিণ দিকে সরতে থাকে এবং তারপর 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখায়, 22শে ডিসেম্বর মকর ক্রান্তি রেখায় আসে বলে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়। তাই এই যে 22শে ডিসেম্বরের পর থেকে আর দক্ষিণ দিকে যাচ্ছে না, 21শে জুনের পর থেকে দক্ষিণ দিকে সরা শুরু হলো, আর 22শে ডিসেম্বর একদম সর্বশেষ দক্ষিণ সীমায় এলো, আর যাচ্ছে না। তাই আমরা বলি 22শে ডিসেম্বর দক্ষিণায়নের শেষ এবং উত্তরায়ণের শুরু, আর 21শে জুন উত্তরায়ণের শেষ এবং দক্ষিণায়নের শুরু। যদি বলা হয় উত্তরায়ণ মানে শেষ দিন কোনটা, 21শে জুন। দক্ষিণায়নের শেষ দিন কোনটা, 22শে ডিসেম্বর। এটা এখানে আগের পেজে আছে। এই 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হলো, এটা হলো উত্তরায়ণ। আর 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত 6 মাস পর্যন্ত সূর্যের দক্ষিণমুখী আপাত গতি হলো দক্ষিণায়ন। তাহলে উত্তরায়ণের শেষ সীমা 21শে জুন, দক্ষিণায়নের শেষ সীমা 22শে ডিসেম্বর। 21শে মার্চ মহাবিষুব বা বসন্তকালীন বিষুব। আর এখানে দেখো 21শে জুন ওই যে কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই জন্য 21শে জুনকে আমরা কি বলি, কর্কট সংক্রান্তি। 22শে ডিসেম্বরকে আমরা কি বলি, মকর সংক্রান্তি। এই যে 21শে মার্চ বিষুব রেখা বা নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার পর পৃথিবী ধীরে ধীরে এমন একটা জায়গায় আসতে থাকে যখন সূর্য রশ্মি ক্রমশ উত্তর গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং উত্তর গোলার্ধে দিন বড় হয়, রাত ছোট হয়। সূর্যের উত্তরায়ণের এই সময়টা হলো উত্তর গোলার্ধ। 21শে মার্চের পর থেকে সূর্য একদম উত্তর গোলার্ধে চলে যাচ্ছে ধীরে ধীরে। তাহলে এই সময়টাকে আমরা উত্তর গোলার্ধে কি হয় না, গ্রীষ্মকাল হয়, আর দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। আবার 23শে সেপ্টেম্বরের পর থেকে সূর্য দক্ষিণ গোলার্ধে সরে আসতে থাকে, তাহলে এই সময়ের পর থেকে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয় আর উত্তর গোলার্ধে শীতকাল হয়। আর এই যে 21শে মার্চ নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, তাহলে 21শে মার্চ উত্তর গোলার্ধে যখন বসন্তকাল। এবার হিসেবটা কিরকম করি না, 21শে মার্চের 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত, তাহলে 3 মাস। এই 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত এই সময় যখন এখানে বসন্তকাল, উত্তর গোলার্ধে যদি বসন্তকাল চলে, দক্ষিণ গোলার্ধে তখন কি হবে, শরৎকাল। আর দক্ষিণ গোলার্ধে যখন বসন্তকাল হবে, উত্তর গোলার্ধে তখন হবে শরৎকাল। আর উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। দক্ষিণ গোলার্ধে যখন গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে তখন, এখানে গ্রীষ্মকাল হলে এখানে শীতকাল, এখানে শীত হলে এখানে গ্রীষ্ম। এই দেখো 21শে জুন নিজ কক্ষপথে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি উত্তর, সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে উত্তর গোলার্ধে দিন সব থেকে বড়, দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট হয়। সুমেরু বৃত্তে 24 ঘন্টায় সূর্যকে দেখা যায়, আর কুমেরু বৃত্ত মানে একদম কুমেরু বিন্দুতে সূর্যকে 24 ঘন্টায় অন্ধকার থাকে, দেখা যায় না। এই 21শে জুনকে কর্কট সংক্রান্তি বা সামার সলস্টিক বলা হয়।
আর 23শে সেপ্টেম্বরকে বলেছিলাম বিষুবকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলে, এটা খুব ভালো করে মনে রাখবে। সেপ্টেম্বরের পরে অক্টোবর, মানে আমাদের এখানে দুর্গাপুজো হয়, আর সাধারণত শরৎকালেই আমরা দুর্গাপুজো হয়ে থাকে, তাই জন্য এইটা যেহেতু মিল রেখে এটাকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলে। এই যে 22শে ডিসেম্বরকে দেখো মকর সংক্রান্তি বলে, এইটা মনে রাখবো। 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি, 21শে জুন কর্কট সংক্রান্তি, 21শে মার্চ মহাবিষুব, 23শে সেপ্টেম্বর জলবিষুব বা শারদ বিষুব, আর মহাবিষুব যেটা তারই অপর নাম হচ্ছে বসন্ত বিষুব। আচ্ছা, পৃথিবীর 2 মেরুবৃত্ত 66.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে সুমেরু এবং কুমেরু সারা বছরই সূর্যের আলো তির্যকভাবে পড়ে। আচ্ছা, তাহলে প্রধান যে অক্ষরেখাগুলো তার মধ্যে কি দেখো, একটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর 23.5 ডিগ্রি দক্ষিণ, যার নাম হচ্ছে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখা। তারপর 66.5 ডিগ্রি উত্তর 66.5 ডিগ্রি দক্ষিণ, যাকে কি বলা সুমেরু বৃত্ত রেখা এবং কুমেরু বৃত্ত রেখা। এরপর 90 ডিগ্রি উত্তর 90 ডিগ্রি দক্ষিণ, যাকে সুমেরু বিন্দু এবং কুমেরু বিন্দু বলে আমরা বলে থাকি। পৃথিবীর 2 মেরুবৃত্ত মানে 66.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে, মানে 66.5 ডিগ্রি উত্তর থেকে একদম 90 ডিগ্রি মানে সুমেরু, আর 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ মানে কুমেরু অঞ্চলে কি হয় না, সূর্যরশ্মি সারা বছরই তির্যকভাবে পড়ে। মার্চ থেকে জুলাই এই সময় উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত অঞ্চলে সূর্য কখনোই দিগন্ত নিচ থেকে ওঠে না বা অস্ত যায় না। দিগন্ত রেখা কোনটা, যদি আমরা দিগন্ত রেখার কোনো নির্দিষ্ট মান নেই, আমরা যত উঁচুতে উঠবো দিগন্ত রেখার মান তত বাড়তে থাকে। কিরকম ঘটনা ঘটে, যত তুমি যদি একটা 4 তলা বাড়ির ছাদে ওঠো, তুমি যদি একটা 5 তলা 6 তলা বাড়ির ছাদে ওঠো, যত উঁচুতে উঠে আমরা দূরের দিকে তাকাবো তত আমাদের মনে হবে যেন আকাশটা এসে মাটিতে বা ঠেকে গেছে। তাহলে এই যে একটা দূর থেকে কাল্পনিক আমাদের মনে হয়, আর ওই যে রেখা বরাবর আমরা মানে মহাকাশকে একদম পৃথিবী পৃষ্ঠের সঙ্গে মিশে যেতে দেখি, সেই কাল্পনিক রেখাটাকেই আমরা দিগন্ত রেখা বলি। তাই এই সময় কি হয় না, ওই সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ততে সূর্য মানে কে কখনোই হচ্ছে দিগন্তের নিচ থেকে ওঠে না বা অস্ত যায় না। এগুলোর থেকে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো 22শে ডিসেম্বরকে মকর সংক্রান্তি বলে, যেদিন সূর্য মকর ক্রান্তি রেখার উপর দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়। 23শে সেপ্টেম্বরকে শরৎকালীন বা জলবিষুব বলে, যেদিন সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। 21শে জুনকে কর্কট সংক্রান্তি বা সামার সলস্টিক্স বলে, যেদিন সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়। আর 21শে মার্চ যেদিন সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, সেদিন হচ্ছে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলে। তাহলে এই 4টে ডেট 21শে মার্চ 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই এর নাম মহাবিষুব বা বসন্ত বিষুব। 23শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরের উপর লম্বভাবে কিরণ দেয়, এর নাম জলবিষুব বা শারদ বিষুব। 21শে জুন কর্কট সংক্রান্তি, 22শে ডিসেম্বর মকর সংক্রান্তি। এই 4টি ডেট আর এই ডেটগুলোর বিশেষ নাম। এই যে মার্চ বা জুন যখন সূর্য মানে দিগন্ত রেখার কাছে মানে নিচে থেকে ওঠে না বা অস্ত যায় না, তখন কি হয় না, এই যে ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন এই অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী যখন সেখানে গভীর রাত্রি, সেখানেও কি হয় না কিছু সময়ের জন্য সূর্যকে দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়। তাহলে নরওয়ের এরকম একটা বিশেষ স্থান, যেটা হচ্ছে নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায়। স্থানীয় সময় অনুসারে সেখানে মধ্যরাত্রি, কিন্তু সেখানে আকাশে সূর্যকে দেখা যাচ্ছে। তাই জন্য এই ঘটনাকে বলা হয় মধ্যরাত্রির সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ। কাকে বলে না, নরওয়েকে। নিশীথ মানে রাত্রিবেলা সূর্য দেখা যাচ্ছে, নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাত্রে সূর্যের দেশ বলা হয়। আচ্ছা, সূর্য এই যে সেপ্টেম্বর থেকে জানুয়ারি এই সময়, যে সময়টা হচ্ছে মানে আমরা জানি যে সুমেরুতে 6 মাস দিন আর একটানা 6 মাস দিন একটানা 6 মাস রাত্রি চলে সুমেরু এবং কুমেরু অঞ্চলে। এই 6 মাস সুমেরুতে একটানা রাত্রি বা কুমেরুতে যখন একটানা রাত্রি চলে, তখন আকাশে কি হয়, রঙিন আলোর প্রভা দেখা যায়। একে আমরা কি বলি, অরোরা বা মেরু প্রভা। হ্যাঁ,
সুমেরুতে যখন সুমেরু অঞ্চলে যখন দেখা যায় তখন তাকে আমরা বলি সুমেরু প্রভা, আর যখন কুমেরু অঞ্চলে দেখা যায় তখন তাকে আমরা বলি কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস, আর সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস। এই যে 6 মাস কুমেরুতে যখন রাত থাকে, দক্ষিণায়নের সময় কুমেরুতে টানা 6 মাস দিন, আর ওই সময় সুমেরুতে 6 মাস রাত হয়। দুই মেরু অঞ্চলে যখন একটানা রাত হয় তখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। আর এই সময় কি হয় না, মাঝে মাঝে ওই গভীর রাতের আকাশেও মানে আলোর ছটা বা রশ্মি দেখা যায়। যখন ওটা সুমেরু অঞ্চলে দেখা যায় তখন তাকে আমরা বলি সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস, আর যখন ওটা কুমেরু অঞ্চলে দেখা যায় তখন আমরা বলি কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস। আচ্ছা, এখানে দেখো 21শে মার্চ আমরা জানি কি এই বিশেষ দিনটাকে বলা হয় মহাবিষুব। সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে পৃথিবীর দিন রাত্রি সর্বত্র সমান হয়। এই সময় কি হয়, উত্তর গোলার্ধে চলে বসন্তকাল আর দক্ষিণ গোলার্ধে চলে শরৎকাল। এই সময় কি কি ফুল ফোটে, পলাশ, জলপাই, হোলি উৎসব, এই যে হয় এগুলো উৎসবের নাম, ফুল ফল আর ঋতু। 21শে মার্চ কি হয় না, উত্তর গোলার্ধ পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান, মানে উত্তর গোলার্ধেও দিনরাত্রি সমান, দক্ষিণ গোলার্ধেও দিনরাত্রি সমান। 21শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল চলে, তাই জন্য এই অপর নাম বসন্ত বিষুব, আর দক্ষিণ গোলার্ধে এই সময় শরৎকাল চলে। আবার 21শে জুন উত্তর গোলার্ধে কি হয়, কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়। উত্তর গোলার্ধে এই সময় গ্রীষ্মকাল চলে, দক্ষিণ গোলার্ধে এই সময় শীতকাল চলে। এই সময় দক্ষিণ গোলার্ধে দিন ছোট হয়। উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে সবসময় বিপরীত ঘটনা ঘটবে। এই সময় এখানে আম, শশা এই সমস্ত মানে গরমকালে এইসব ফল পাওয়া যায়, সেই সব কিছু ফলের নাম চেয়েছে। আচ্ছা, 23শে সেপ্টেম্বর আবার সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়। তাই উত্তর গোলার্ধেও দিনরাত্রি সমান, দক্ষিণ গোলার্ধেও দিনরাত্রি সমান। 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল চলে, দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল চলে। 22শে ডিসেম্বর সূর্য মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে দক্ষিণ গোলার্ধে তখন কি হবে, দিন সবচেয়ে বড় হবে, রাত ছোট হবে। আর উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হবে, রাত বড় হবে। এবং উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে এই সময় গ্রীষ্মকাল চলবে, উত্তর গোলার্ধে এই সময় শীতকাল চলবে। ঠিক আছে, এই সময় কমলালেবু বিশেষ ফল পাওয়া যায়। এবার এই মজার খেলার এই উপন্যাসটা দেখো, সূর্যের আপাত বার্ষিক গতি, যাকে আমরা আরেকটা কি নামে ডাকি, রবি মার্গ। হ্যাঁ, রবি মার্গ, রবি মানে সূর্য, মার্গ মানে পথ, যে পথে সূর্য পরিক্রমণ করে বলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়, তাই জন্য আপাত বার্ষিক গতির অপর নাম রবি মার্গ। এর দেখো 3-এর পাশাপাশি বলেছে সমান দিন ও রাত্রি, যার কি বিষুব, বিষুব কথার অর্থ ছিল সমান দিন ও রাত্রি, তাই বিষুব। তারপরে দেখো এখানে 2-এ উপর নিচে বলেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হয় যে অবস্থানে, কি অবস্থানে, অনুসুর অবস্থানে, বেশি হলে অপসুর হতো, কম অনুসুর অবস্থানে। 2-এর পাশাপাশি দেখো মেরুপ্রভার অপর নাম কি, আমরা এর আগে একটু আগেই পড়লাম, মেরুপ্রভার অপর নাম অরোরা। এই দেখো, এই যে অরোরা, সুমেরু প্রভা হলে অরোরা বোরিয়ালিস, আর কুমেরু প্রভা হলে অরোরা অস্ট্রালিস। এই যে 2-এর পাশাপাশি ছিল মেরুপ্রভার অপর নাম অরোরা। 4-এর পাশাপাশি দেখো 4, উত্তর মেরুকে কি বলি আমরা, সুমেরু, এই যে সুমেরু। আচ্ছা, 5-এর উপর নিচ দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় যে অবস্থানে, কোন অবস্থানে, অপসুর অবস্থানে। 6-এর পাশাপাশি বার্ষিক গতির অপর নাম পরিক্রমণ, অপ দিয়ে পরিক্রমণ। 7-এর উপর নিচ দেখো, এই বলের জন্য পৃথিবী সমস্ত কিছুকে নিজের দিকে আকর্ষণ করে, কোন বল, মাধ্যাকর্ষণ শক্তি, বা মহাকর্ষ বল, কিন্তু এখানে যেহেতু 5 অক্ষরের আছে তাই আমরা মাধ্যাকর্ষণ লিখেছি। আর 8-এ দেখো যে বছরে 366 দিন হয়, তাহলে সেই বছরটাকে আমরা কি বলি, লিপ ইয়ার বা অধিবর্ষ বলি। এগুলো তোমরা নিজে নিজে করবে পরবর্তী চ্যাপ্টারে। আচ্ছা, তাহলে আমরা আজকে ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করলাম, এবং যে শুধুমাত্র যেহেতু শর্ট কোশ্চেন ওপরে এই ভূগোল মঞ্চ পরীক্ষাটা হয়, তাহলে শুধু বিশেষ বিশেষ এই শর্ট কোশ্চেনগুলো খাতায় তুলে, যদি ভালো করে খাতায় তুলে সাজিয়ে পড়লে খুব ভালো। তাই এইগুলো তোমরা, আমি যে যে জায়গাগুলো বলেছি শর্ট কোশ্চেনের জন্য, শুধু ওই জায়গাগুলোই মনে রাখবে ভালো হবে। এবং যদি খাতায় লিখে লিখে পড়ো তাহলে আরো বেশি মনে থাকবে, এবং নিজের পুরো লেখাটা গোছানো অবস্থায় থাকবে, তোমাদের মনে রাখতে এবং পড়তে সুবিধে হবে। ওকে, থ্যাংক ইউ।